নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন কিন্তু ঠিক এই মুহূর্তেই ভ্লগটা শেষ করেছিলাম আর বলেছিলাম যে ছেলে কিন্তু আমার হাসতে হাসতে পার্কে গেল, আসার সময় কিন্তু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। এই দেখো ছেলের অবস্থা, মানে পার্কে ওকে খেলতে নিয়ে গিয়েছিলাম, এবার পার্কে অনেকক্ষণ খেলা করেছে, ওখানে কিন্তু কোনো রকম ভিডিও করিনি। এবার অনেকক্ষণ খেলা করার পর যখন প্রায় বাড়ি ফিরে আসার সময় হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ও কিন্তু হাতে করে একটা নীল কালারের গাড়ি নিয়ে গিয়েছিল, তোমরা হয়তো দেখে থাকবে। তো অন্য একটা বড় ছেলে ওর সঙ্গে কিন্তু খেলা করছিল। এবার ছেলে আমার কিন্তু যে সুড়সুড়িগুলো হয়, যেটাকে স্লাইডার বলি, ওই সুড়সুড়ির নিচে কিন্তু আমার ছেলে বসেছিল, আর সেই বড় ছেলেটা কিন্তু ওপরে বসেছিল। ওই বড় ছেলেটা ওপর থেকে গাড়িটা ছুটছিল আর আমার ছেলে কিন্তু নিচ থেকে ধরছিল। এবার ওই বড় ছেলেটা কি করেছে, স্লাইডের ওপর দিয়ে গাড়িটা না ছুঁড়ে সরাসরি ছুঁড়েছে, যেটা একদম ওই দূর থেকে সরাসরি ছুটে এসে আমার ছেলের চোখের মনিটার ওপর লেগেছে। আর ঠিক সেই মুহূর্তে, যেই মুহূর্তে ছেলের লেগেছে তার 1 সেকেন্ড আগে পিছন থেকে আমাকে একটা বাচ্চা কিন্তু আন্টি বলে ডেকেছে। আমি জাস্ট পিছনে তাকিয়েছি, ততক্ষণে আমার ছেলের সঙ্গে যে বাচ্চাগুলো ছিল তারা কিন্তু চিৎকার করছে, আন্টি কিট্টু লেগেছে, আন্টি কিট্টু লেগেছে। আমি দেখছি ছেলে স্লাইডের ওপর বসে বসে এত জোরে জোরে কান্না করছে, আমি কিন্তু বুঝে উঠতে পারছি না ওর কোথায় লেগেছে। ও যেহেতু তাকাচ্ছে না, কান্না করছে। এবার অনেকক্ষণ বলার পর ওই ছেলেটা বললো যে আন্টি ওর চোখে গাড়িটা একদম সরাসরি গাড়িটা গিয়ে চোখে লেগেছে। তো আমি তো এত ভয় পেয়ে গেছিলাম, ছেলে আমার প্রায় 5 থেকে 10 মিনিট কিন্তু তাকায়নি, এত জোরে জোরে কান্না করেছে। পার্কেই আমি ওকে নিয়ে কিন্তু বসেছিলাম, তো চোখে ভাব দিচ্ছিলাম অনেকক্ষণ, আমার একদম কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো যে যাওয়ার এই 3-4 দিন আগে ছেলেটার আমার লেগে গেল। এতদিন কিন্তু পার্কে আসে, কিন্তু ওর সেরকমভাবে কোনো দিনই লাগে না, আমি কিন্তু সবসময় ওকে চোখে চোখে রাখি, 1 সেকেন্ডের জন্য ওকে ছাড়ি না, কিন্তু আজকে হঠাৎ করে লেগে গেল। আর লাগাটা কিন্তু ভয়ঙ্কর লেগেছে, যে চোখের মণিটা হয়, কালো মণিটা, তার উপরে একদম মিডিল দিয়ে কিন্তু মনে হচ্ছে যেন স্ক্র্যাচ পড়ে গেছে, যেমন ওই যে কালো কালারের টিপ্পিগুলো হয় না, ওই টিপ্পিগুলোতে আঘাত লাগলে যেমন একটা দাগ হয়ে যায়, স্পট, সেই রকম কিন্তু কালো মণিটার ওপর সাদা স্পট হয়ে গেছিলো। আমি তো দেখে এত ভয় পেয়ে যাই, হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে ফোন করি, দিয়ে তাকে জানাই যে এরকম ছবি তুলে পাঠাই যে এরকম হয়েছে। তো হাজব্যান্ড বলল যে এখন রাত্রিবেলা করে আর নিয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু এমার্জেন্সিতে ভর্তি নিয়ে নেবে, এখানে কিন্তু অনেক নিয়মকানুন আছে। তো বললো যে এখন আপাতত রাত্রিটা রাখো, আমি কিন্তু সকালবেলায় উঠেই অফিসে ফোন করে দিলে যে সকালে অফিসে যেতে পারবো না, আমি একটু ছেলেকে নিয়ে হসপিটাল যাব। তো সেই মতোই কিন্তু ও বলে যে তুমি এত টেনশন নিও না। অনেকক্ষণ ধরে চোখে ছেলেকে ঠান্ডা জলের ভাপও দেওয়া হয়েছে, গরম ভাপও দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। তো এখন আপাতত এত মন খারাপ হয়ে গেছিলো আর রান্না করারও ইচ্ছে ছিল না। তারপরে আবার কি করব, হাজব্যান্ড কিন্তু দুপুরবেলায় অফিস থেকে ফেরার সময় অনেকটা মাছ নিয়ে এসেছিলো, এবার মাছটা না রান্না করলেই নয়। এখন যদি মাছটা না রান্না করি তবে কিন্তু কালকে সকালবেলায় কাজের চাপ অনেকটা বেড়ে যাবে, যেহেতু কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদেরকে হসপিটালে চলে যেতে হবে। তোমরা তো জানোই হসপিটালে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর ছেলের লেগেছে শুনে ও কিন্তু ছেলের জন্য আবার আইসক্রিম এনেছে, যেহেতু ছেলে ওটা খেতে ভালোবাসে, সব বাচ্চারাই ভালোবাসে, তো কিট্টুর জন্য কিন্তু আইসক্রিম এনেছে, তার সাথে কিন্তু আমাদের জন্য এনেছিল। তো যাই হোক, ও এসে যেহেতু বললো যে ভয়ের কোনো কারণ নেই, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই কথাটা শোনার পর কিন্তু অনেকটা সন্তুষ্টি পেয়েছি। এবার কিন্তু আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে কর্নটা আমি কিন্তু ছেলেকে পার্কে নিয়ে যাওয়ার আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আগের ভ্লগে তোমরা হয়তো দেখে থাকবে। তো এবার হাজব্যান্ড এসেছে, আমরা তো চাটা খেয়েছিলাম, এবার হাজব্যান্ড তো কিছু খায়নি, সেই দুপুরে 1টার সময় খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে ওকে একটু করে দিই, ওর জন্য কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন এই কটা দিন না একটু খামখেয়ালি করতে মন চাইছে না, যেহেতু আর 6-7 দিন পরে আমরা, 6-7 দিনও না, 4-5 দিন পরে আমরা এখান থেকে চলে যাব। এবার তারপরে 1 মাসের ছুটি, হয়তো হাজব্যান্ড 20-22 দিন বাড়িতে থাকবে, তারপর আবার চলে আসবে। এবার তারপরে পোস্টিং ভালো আসবে কি আসবে না, আর একসঙ্গে থাকা হবে কি হবে না, সেই ভাবনা চিন্তাগুলোই কিন্তু এখন মনের মধ্যে ঘুরবে। এখন কিন্তু হাজব্যান্ড যা বলবে সেটাই শুনতে মন চাইবে, আমি যেটা বলি হাজব্যান্ড কিন্তু সেটা শোনে, এখন কিন্তু সবার মনের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেছে। আর যদি এভাবে একসঙ্গে থাকা না হয় তাহলে ওর আবদারগুলোই বা কে মেটাবে আর আমার আবদারগুলোই কে মেটাবে। আমি থাকবো বাড়িতে, ও থাকবে বাইরে। বাইরের খাওয়া দাওয়া তো জানোই, মানুষের বাইরে যারা থাকে তাদের খাওয়া দাওয়ার যে কী কষ্ট হয়, আমরা কাছ থেকে দেখেছি, আমরা কিন্তু সেটা জানি। যারা দেখেছে, যারা বাইরে থাকছে, তারাই কিন্তু বোঝে যে বাইরে থেকে খাওয়া দাওয়ার কতটা কষ্ট একটা ছেলের। মেয়েদের কথা আর কি বলবো, মেয়েরা তো একটা তরকারি হলেও রান্না করে খেতে পারে, কিন্তু ছেলেদের ডিউটি করে এসে রান্না করা বা মেসের খাবার খাওয়া যে কতটা কষ্ট ছেলেরাই বোঝে। আমরা তো বলি যে আমাদের মেয়েদের জীবনে অনেক কষ্ট, কিন্তু ছেলেরাও কিন্তু জীবনে কম কষ্ট করে না।
যাই হোক, মনটা যেহেতু খারাপ ছিল তবুও রান্না করেছি, ভিডিও কিন্তু করতে পারিনি, তোমাদের সঙ্গে লাস্টে দেখিয়ে দিলাম যে মাছটা রান্না হয়ে গেছে। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান করে ওই মোটামুটি এখন বাজে 8টা মতো, ছেলেকে নিয়ে কিন্তু ভেতরে যে হসপিটাল আমাদের, মানে এমার্জেন্সির জন্য যে হসপিটালটা, মানে ছোটোখাটো কিছু লাগলো বা কিছু হলো, সেই হসপিটালে আমরা কিন্তু চলে এসেছি। ওই যে ওখানে হসপিটালটা এমআই রুম বলে যেটাকে, এখানে মানে হয়তো বাচ্চার কোনো জ্বর আসলো বা একটু হাত কেটে গেলো, একটু পা কেটে গেলো, মানে বেসিক যেসবগুলো সেইগুলো কিন্তু এই হসপিটালে হয়। এবার ছেলের চোখে লেগেছে, এবার এখানে আমরা দেখাবো। এখানে কিন্তু ওরা সম্পূর্ণ ওষুধ লিখবে না, ওরা কি করবে, এখান থেকে বাইরে যে এয়ারফোর্সের যে হসপিটাল সেখানে কিন্তু রেফার করবে। আর আমরা যেদিনকে এই হসপিটালে গিয়েছিলাম এই দিনটা কিন্তু শনিবার, আর শনিবারের দিন কিন্তু যে এমএইচ সেখানে কিন্তু আমাদের মতো সবাইকে দেখে না, মানে যারা অফিসার তাদেরকেই দেখা হয়। তো আমাদের যেহেতু এমার্জেন্সি, মানে হঠাৎ করেই লেগে গেছে ছেলের, আমাদেরকে দেখাতেই হবে, তাই এখানে যে ম্যাডাম আছেন উনি কিন্তু আমাদেরকে রেফার করে দেবেন ওখানে। তো ওখানে কিন্তু এখান থেকে যেহেতু আমরা এমএইচে যাব, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই দেখানো হয়ে যাবে, যেহেতু ম্যাডাম আমাদেরকে রেফার করছেন, তাহলে কিন্তু আমাদের খুব বেশি একটা দেরি হবে না। এবার কি হয়েছে, আমরা কিন্তু 8টার সময় এখানে চলে এসেছি। তো এসে শুনছি যে ম্যাডাম আজকে 9টার সময় আসবে। তাই ভাবলাম যে এখনও 1 ঘন্টা হাতে সময় আছে, যে এমআই রুমটা আছে সেখানে তো হাজব্যান্ড গেছে, ওখানে কিছু মানে নিয়মকানুন আছে, সেগুলো ট্রমগুলো আছে, সেগুলো করতে হবে, হাজব্যান্ডকে ফ্লাগ করতে হবে। তো এই দিকে কিন্তু আমি ভাবলাম যে ছেলেকে তাহলে একটু পার্কেই নিয়ে যাই। যেহেতু আজকে থেকে রাত মানে বিকেলবেলায় আর পার্কে নিয়ে যাব না ওকে, যেহেতু ওখানে অনেক বাচ্চা থাকে, কার কাছ থেকে কীভাবে লেগে যায়, বাচ্চারা তো মানে নিজে থেকে মারে না, কিন্তু হট করে লেগে গেলে যে কত বড় ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু যার লাগে সেই বোঝে। তো যাই হোক, এখানে কিন্তু অপোজিটে এমআই রুমের অপোজিটে কিন্তু ভীষণ বড় একটা পার্ক, যেহেতু এই সাইডেও অনেক কোয়ার্টার আছে। তো আমরা যেই পার্কে ছেলেকে নিয়ে যাই তার থেকে কিন্তু এটা 4 গুণ বড় একটা পার্ক, আর প্রচুর খেলার কিন্তু জিনিস আছে। তাই ভাবলাম যে ভেতরে বসে না থাকি, ছেলেকে একটু খেলিয়ে নিই, ওরও তো চোখে লেগেছে, ওর তো মানে ভয়ে আছে, আমাদেরও তো মনটা খারাপ, আর ছেলেরও মনটা খারাপ হয়ে গেছে, তো একটু খেললে ওর মনটা ভালো হয়ে যাবে। তো এদিকে কিন্তু আধা ঘন্টা খেলা হয়ে গেছে, এখন কিন্তু ম্যাডাম ভেতরে চলে এসেছে, তাই কিন্তু আমি দেখতে পেলাম। তো হাজব্যান্ডও ফোন করলো যে চলে এসো, তো আমি কিন্তু চলে এসেছি। আর এখানে এসে ছেলের কিন্তু একটা চোখ, মানে যেই চোখটায় লেগেছে, যে স্ক্র্যাচ মতো পড়ে গেছিলো সেটা কিন্তু একটু কম হয়েছে, কিন্তু সাইডে লাল হয়ে গেছে একদম, আর চোখটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো এখানে কিন্তু ম্যাডামকে দেখানো হয়ে গেছে, আর সেই মতোই কিন্তু উনি আমাদেরকে রেফার করে দিয়েছেন এমএইচে। তো ওখানে গিয়ে আর কোনো রকম ভিডিও নিইনি, যেহেতু ওখানে খুব তাড়াতাড়ি ডাক্তারটা দেখানো আজকে হয়ে গেছিলো। এই যে দেখো ছেলের চোখটা, মানে যখন আমি ক্যামেরাটা অন করবো তখন ও জিভ বের করবে আর বদমাশি করবে। আর এই যে জুতোটা খুলে দিচ্ছে, আমি কিন্তু বলছি যে জুতোটা খোল, এই যে বাড়ি যাওয়ার আগে যে বদমাশিগুলো শুরু করেছে, আগে কিন্তু এইগুলো সব ও নিজে থেকেই করে, জুতো খুলে রাখা, গুছিয়ে রাখা, এগুলো কিন্তু নিজে থেকেই করে, কিন্তু এখন বাড়ি যাওয়ার আগে না বদমাশি শুরু করেছে। তো দেখো ছেলের চোখটা কিন্তু একদম লাল হয়ে আছে। আর এদিকে কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি। আমাদের না ঘরে জলটা আজকে ফুরিয়ে গেছে, তো হাজব্যান্ড এমএইচ থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু জল আনতে চলে গেছে। ও বললো যে মানে প্রতিদিন কি করে, যখন এমএইচে বা কোথাও যায় ও কিন্তু নিচেই নামিয়ে দিয়ে চলে যায়। তো বলছে আমার মাথাটা না ধরেছে, আমাকে একটু চা করে দাও, আমি জলটা নিয়ে আসি, ততক্ষণে তুমি চাটা করো, চাটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। তো ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড চলে এসেছে, ওকে চাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো ছেলেকে দুটো চোখে ড্রপ দিয়েছে। তো একটা কথা আমি বলি, মানে আমি কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, যে ম্যাডাম ছিল ওখানে একটা, ওখানেও কিন্তু মেয়ে ডাক্তার ছিল। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোনো সময় যদি এরকম লাগে, মানে এত ভয়ঙ্করভাবে লেগেছিল না, সেটা কিন্তু একা একাই ঠিক হয়ে গেছে। এবার আমরা কিন্তু মন চাইলেই ছেলেকে ডাক্তারের কাছে না নিয়ে যেতেও পারতাম। তো ছেলের চোখটা কিন্তু অনেক রকমভাবে পরীক্ষা করেছে, মানে একটা চোখ বন্ধ করে, তারপর আর একটা চোখ বন্ধ করে দূরের লেখাগুলো দেখতে পাচ্ছে কিনা, তারপর অনেক কিছু মেশিন টেশিনের মধ্যে চোখটা দেখেছে। তো ম্যাডামকে আমি একটা কথাই জিজ্ঞাসা করলাম, ম্যাডাম এরকম যদি কোনো সময় লেগে যায় বা একা একাই ঠিক হয়ে যায়, হয়তো রাত্রিবেলায় লাগলো, সন্ধ্যাবেলায় লাগলো, পরের দিন সকাল হতেই যদি ঠিক হয়ে যায়, তাহলে কি আমরা আসবো না, মানে ব্যাপারটা কি এতটাও সিরিয়াস না? তো ম্যাডাম কিন্তু বললেন, এই ভাবনা চিন্তাটা ছাড়ো, যে অল্প একটু লেগেছে, তুমি দেখতে পাচ্ছ অল্প একটু লেগেছে, তাই তুমি ডাক্তারের কাছে আসলে না, কিন্তু ভেতরে যে কতটা লেগে যেতে পারে তোমরা কি করে বুঝবে? তোমরা তো ডাক্তার না, তোমরা তো শুধু বাইরেরটা দেখছো, কিন্তু ভেতরে আঘাতটা ঠিক কতটা হয়েছে তোমরা তো সেটা বুঝবে না। বাচ্চার কম লাগুক বা বেশি লাগুক, তুমি বাচ্চার কথা বলো বা বড়দের কথা বলো, কোথাও আঘাত লাগা মানেই তোমাকে কিন্তু হসপিটালে আসতে হবে, এসে কিন্তু একবার চেক আপটা করিয়ে নিতে হবে যে ঠিক কতটা লেগেছে। তাতে যদি আমাদের মনে হয় লেগেছে তাহলে আমরা ওষুধ দেবো, আর যদি মনে হয় যে না লাগেনি, কিছুই হয়নি, তাহলে আমরা ওষুধ দেবো না। খুব সাধারণ একটা ব্যাপার। তো আমি ভাবলাম যে হ্যাঁ সত্যিই তাই।
তো আমাদের সবারই কিন্তু এমনটাই করা উচিত, মানে কম লাগুক বা বেশি লাগুক কোনো সময় কিন্তু আলসি করাটা উচিত না, বা টাকা পয়সার কথাটা ভাবা উচিত না। এবার অনেকেই বলতে পারো যে সবার কাছে তো সবসময় টাকা থাকে না। এবার একটা কথা বলি, ধরো তোমার একটা কোথাও লাগলো, তুমি সেটা টাকার অভাবে দেখালে না, কিন্তু সেই লাগাটা না ধীরে ধীরে এমন একটা অসুখ করে দেবে, হয়তো তুমি সেই সময় গেলে তোমার 500 টাকায় অসুখটা ঠিক হয়ে যেত, কিন্তু এই 2-3 মাস পর যখন অসুখটা বৃদ্ধি পেলো তখন হয়তো তোমার 500 টাকার জায়গায় কিন্তু 5,000 টাকাও লাগতে পারে। তো ছোট অসুখ সবসময় দেখানোর চেষ্টা করো। তো যাই হোক, আজকে যেহেতু সকালবেলায় চলে এসেছিলাম, সরি আমি যেহেতু বড় বড় কথা বললাম, তাতে তোমাদের খারাপ লাগলে আমি কিন্তু সরি চেয়ে নিচ্ছি, তবে এটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, এদিকে কিন্তু এসে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো আজকে হচ্ছে শনিবার, তো মা নিরামিষ খায়, আমাদের তো মাছ টাছ আছেই। তো মায়ের জন্য ডাল, বাঁধাকপির তরকারি, একটু চাটনি করলাম। ডাল বলতে ডালটা সেদ্ধ করলাম, ডালটা তেল করবো না, এমনি ভালো লাগে। আর ছেলেকে কিন্তু এসে স্নান টান করিয়ে দিয়েছি, আমিও স্নান টান করে নিয়েছি। আর এদিকে দেখো, আমাদের কিন্তু ছেলের অন্নপ্রাশনের সময় কিছু আমরা ছবি তুলেছিলাম, সেখান থেকে এই যে হাজব্যান্ডের যে বন্ধু ছিল, সে ক্যামেরাম্যান ছিল, সে আমাদের কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছিল। তো এই ভিডিওগুলো আমাদের টিভিতে আছে, তো ছেলে কিন্তু বারবার ঘুরে ঘুরে ওইগুলোই দেখে, মানে ওর অন্নপ্রাশনের ভিডিওটা দেখে, যেহেতু ওকে ছোটোবেলার সেই কিট্টুকেও দেখতে পায়, আমাদেরকে দেখতে পায়, সেই জন্য কিন্তু বারবার ঘুরে ঘুরে এগুলোই দেখে। আর যখনই আমি এইগুলো চালিয়ে দিই, আমিও কিন্তু মানে আমারও ভালোই লাগে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। মনে হয় এই তো কিছুদিন আগেই ছেলের অন্নপ্রাশন হলো, কিন্তু মনে হয় এটা কিন্তু দেখতে দেখতে প্রায় 2.5 বছর হয়ে গেল। ছেলের অন্নপ্রাশন 8 মাসে হয়েছিল, তো তখনকারই সেই ভিডিও ক্লিপগুলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আর দেখো, প্রচণ্ড গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, প্রচণ্ড গরম, রান্না করতে গিয়ে না একদম ঘাম বেরিয়ে যাচ্ছে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। আজকের মতো চলি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। চলি তবে, টাটা।